বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের লাইভ ক্লাসটা মূলত এইচএসসি ফাইনাল পরীক্ষার্থীদের জন্য, যাদের আগামী পরশুদিন হিসাব বিজ্ঞান প্রথম পত্রের উপর পরীক্ষা। আহ, যথাযথভাবে আমরা আজকে হিসাব বিজ্ঞান প্রথম পত্র নিয়ে একটু সাজেশনমূলক ক্লাস দিতে চাই। মানে আজকে এবং আগামীকালকে আসলে কি পড়াশোনা করবে বা কোন ধরনের অঙ্কগুলো প্র্যাকটিস করবে, এই ধরনের একটা ক্লাস বা সাজেশনমূলক ক্লাস। যদি এই ক্লাস সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, আমাদের স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে অবশ্যই কি করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করে প্রবলেমগুলো সলভ করে নেবেন। তাহলে আমি আর দেরি করব না, কথা শুরু করি। আচ্ছা, আমাদের মোট 7টা চ্যাপ্টারের উপরে এবছরের প্রশ্ন আসবে শর্ট সিলেবাস অনুযায়ী। তার ভিতরে অন্যতম হচ্ছে প্রথম চ্যাপ্টার। আমি আগে অধ্যায় সম্পর্কে একটু কথাবার্তা বলি, তারপরে হচ্ছে কি কোন অধ্যায় থেকে কেমন প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আলোচনা করবো। হিসাব বিজ্ঞান পরিচিতিতে মূলত আমাদের হিসাব সমীকরণ টাইপের যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলাই এখানে আসে। হিসাব সমীকরণ টাইপের অঙ্কগুলো। এখন আমি ফার্স্ট অধ্যায়টা আমার যে টপিকগুলো দিয়েছি, এখানে মূলত সৃজনশীল টাইপের কি কি আসতে পারে সেটা আমরা মূলত এখানে দেওয়ার চেষ্টা করেছি। তা এখানের মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা আমি যদি বলি, সেটা হচ্ছে যে আধুনিক পদ্ধতি, আধুনিক এবং সনাতন পদ্ধতিতে হিসাবের শ্রেণীবিন্যাস এই অধ্যায় থেকে কিন্তু আসতে পারে। এটা একটু দেখে যেতে হবে। আধুনিক পদ্ধতি এবং সনাতন পদ্ধতিতে, এটা নিয়ে যদি একটু কথা বলি। আধুনিক পদ্ধতিতে হিসাব কিন্তু মোট 6 প্রকার, অনেকে 5 প্রকারও বলে। আধুনিক পদ্ধতিতে হিসাব 6 প্রকার: সম্পদ, খরচ, উত্তোলন, দায়, আয়, মূলধন। তবে উত্তোলন আর মূলধন এই দুইটাকে মিলে আমরা মালিকানা সত্ত্ব বলতে পারবো। তাহলে কি হলো আমাদের সম্পদ, খরচ, দায়, আয় এবং মূলধন, সরি, এবং মালিকানা সত্ত্ব, এই 5 ধরনের আর হিসাব কি করতে হবে, শ্রেণীবিন্যাস করতে হবে। আর সনাতন পদ্ধতিতে হিসাব হচ্ছে 3 প্রকার। কি কি? একটা হচ্ছে ব্যক্তিবাচক, একটা হচ্ছে সম্পত্তিবাচক, আর একটা হচ্ছে নামিক বা আয় ব্যয় হিসাব। আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণীবিভাগ অনেক সহজভাবেই কিন্তু কি করা যায়, শ্রেণীবিন্যাস করা যায়। তবে সনাতন পদ্ধতিতে একটু প্রেসার হয়ে যায় অনেকেরই। যেটা করব সেটা হচ্ছে যে সনাতন পদ্ধতিতে সম্পত্তিবাচক বলতে যে সম্পদগুলো, যেগুলো সম্পদ, সেগুলোকে আমরা সম্পত্তিবাচক বলবো। আর নামিক যেগুলো, নামিক হচ্ছে আয় এবং ব্যয়, আয় ও ব্যয় টাইপের যদি কোনো হিসাব হয় সেগুলোকে আমরা নামিক বলবো। আর আর যেটা বলবো সেটা হচ্ছে যে আহ, আহ, বাকি যেগুলো থাকবে আর কি, মানে সম্পদ এবং আয় ব্যয় বাদে যেগুলো থাকবে সেগুলোকে আপনারা ব্যক্তিবাচক বলে ধরে নেবেন আর কি। ঠিক আছে? আচ্ছা, এখানে যেটা আসতে পারে সেটা হচ্ছে যে হিসাব সমীকরণ টেবুলার ছকের মাধ্যমে উপস্থাপন, এটা তো আসবেই। এখান থেকে এই টপিকগুলো মোটামুটি আমরা একটু শিখে যাব। আর যদি আরেকটু ডিটেলস বলতে চাই, দেখেন আজকে তো আসলে অনেক ডিটেলস বলার সুযোগ নেই, যেহেতু আমাদের পরীক্ষা পরশুদিন। হিসাব সমীকরণ কিন্তু মূলত 3 ভাবে আসতে পারে, এটা আমরা মনে হয় জানি সবাই। একটাকে বলা হয় এক মালিকানা প্রতিষ্ঠানের অঙ্ক, একটাকে বলা হয় যৌথ মূলধনী, আর একটাকে বলা হয় এটাকে কোনো নাম দেওয়া যায় না, এটাকে বলা হয় হচ্ছে যদি কখনো বিক্রয় রিলেটেড কোনো এন্ট্রি থাকে, একটু চেক করতে হবে সেখানে ক্রয় মূল্য বা বিকৃত পণ্যের ব্যয় আছে কিনা। তাহলে ক্রয় মূল্য বা বিকৃত পণ্যের ব্যয় থাকলে সেই অঙ্ক, সেই ধরনের একটা অঙ্ক আসতে পারে। তাহলে এই 3টা টাইপের অঙ্ক কিন্তু আপনাদের দেখে যেতে হবে। যদিও যৌথ মূলধনীর অঙ্ক তেমন একটা আসে না, বা এ পর্যন্ত হয়তো আসেও নেই, তবে ওই টাইপের অঙ্ক আছে। চেনার উপায়টা যদি বলি, যৌথ মূলধনী চেনার উপায় হচ্ছে যে মূলধনটা, ব্যবসার শুরুতে যে মূলধনটা, এই মূলধনটা হচ্ছে কি শেয়ার বিক্রির মাধ্যমে সংগ্রহ করা হবে। মূলধনটা হচ্ছে শেয়ার বিক্রির মাধ্যমে সংগ্রহ করা হবে। তাহলে এই যে 3টা টাইপের অঙ্ক, এই 3টা টাইপের অঙ্ক আপনারা একটু কি করবেন, একটু প্র্যাকটিস করে যেতে পারেন। আচ্ছা, হিসাবের বৈষম্য দ্বিতীয় অধ্যায়, এখান থেকে 2 সেট প্রশ্ন আসার খুবই সম্ভাবনা আছে, কারণ এখানে হিউজ পরিমাণের অঙ্ক আছে। হিসাবের বৈষম্য থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেটা হচ্ছে যে, আগে আমরা যদি বলি যে যে অঙ্কগুলো আছে সেটা হচ্ছে যে জাবেদা খতিয়ান কিন্তু এখানে আসতে পারে। জাবেদা খতিয়ান, এখানে সাধারণ জাবেদা এবং খতিয়ান এখানে করতে বলতে পারে। এখানে বলতে পারে নগদান বই করতে বলতে পারে। নগদানের 1 ঘরা নগদান স্বাভাবিকভাবে আসে না, তবে 2 ঘরা 3 ঘরা এই নগদান কিন্তু আসতে পারে। তাহলে নগদান 2 ঘরা 3 ঘরা একটু প্র্যাকটিস করতে হবে। এছাড়া খুচরা নগদান, এটা কিন্তু মোটামুটি আসে অনেক সময়। খুচরা নগদান কিন্তু আবার 2 ভাবে হয়, একটাকে সাধারণ খুচরা বলে, একটাকে হচ্ছে কি বহু ঘরা বা বিশ্লেষণাত্মক বলা হয়। এই বিশ্লেষণাত্মক আবার 2 ধরনের হয়, একটা হচ্ছে সাধারণ বিশ্লেষণাত্মক, আর একটা হচ্ছে অগ্রদত্ত। অগ্রদত্তটা কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষায় কিন্তু আসে, আর অন্য কিছু তেমন একটা আসে না। তাহলে অগ্রদত্ত পদ্ধতির যে খুচরা নগদান বই, এইগুলা একটু দেখে যেতে পারেন আপনারা। আর এছাড়া নগদ প্রাপ্তি, নগদ প্রদান জাবেদা আসতে পারে, এটাও কিন্তু অনেক বোর্ডেই কিন্তু আসছে, নগদ প্রাপ্তি প্রদান। এছাড়া
ক্রয় বিক্রয়, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত জাবেদা, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত জাবেদা, এই জাবেদাগুলো দেখে যেতে পারেন। মানে এখন যদি বলেন আপনি তো সবই বলতেছেন, তা এত কিছু দেখে যাওয়ার সুযোগ আছে, দেখেন ব্যাখ্যাটা হচ্ছে এখান থেকে 2 সেট প্রশ্ন আসতে পারে, এটা কিন্তু বুঝতে হবে। 2 সেট মানে হচ্ছে 20 মার্কসের প্রশ্ন আসতে পারে। তাহলে 20 মার্কসের প্রশ্ন যখন আসবে, অনেকেই দেখবেন যে সব অধ্যায় করে যাবে না, তারা বেছে বেছে কয়েকটা অধ্যায় করবে। তারা যারা বেছে বেছে অধ্যায় করবে তারা কিন্তু এই হিসাবের বই সময় এই অধ্যায়টা কিন্তু অবশ্যই নিবে। এখান থেকে কিন্তু 2 সেট প্রশ্ন আসার সম্ভাবনাই বেশি। তবে আসবেই এরকম গ্যারান্টি তো আমি দিতে পারি না, কারণ আমি তার প্রশ্ন করছি না। তাহলে যেটা বললাম, এখানে অনেকগুলা নিয়মের অঙ্ক আছে, প্রত্যেকটা নিয়মের এক একটা অঙ্ক আপনারা একটু প্র্যাকটিস করে যাবেন, যে 2 ঘরানা অবদান আসলে কি করতে হয়, কোথায় চেঞ্জ আছে। 2 ঘরানা এসে যদি 3 ঘরা হয়, তাহলে 2 ঘরা থেকে 3 ঘরার কি পরিবর্তন আছে, সাধারণ খুচরা অবদান থেকে অগ্রদত্ত খুচরা অবদানে কি পার্থক্য আছে। এই যে যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো একটু দেখে গেলে হয়ে যাবে। আমি আমি চাইছিলাম যে এখানে হচ্ছে কি কোন বোর্ডে কোন অঙ্কগুলো আসছে, কিন্তু দেখেন এখানে এত পরিমাণ অঙ্ক, এই সব অঙ্ক আসলে সব বোর্ডে আসেনি। এখন প্রশ্ন করতে পারেন, তাহলে যে বোর্ডে আসেনি, যে অঙ্কটা এখনো আসেনি, সেটা কি আসতে পারে? দেখেন আসতে পারে, কারণ আমরা গত প্রায় 14-15 বছর পর কিন্তু এবছর কিন্তু প্রশ্ন কিন্তু নতুন ভার্সন বলেন, নতুন শিক্ষক প্যানেল বলেন, তারা করছে। এই জন্য যে কোনো কিছুই আসতে পারে, আগে আসেনি বিধে এখন আসবে না, এরকম কিন্তু ব্যাপার নেই। আচ্ছা, এটা একটু দেখে যাবেন। এগুলা 3য় অধ্যায় থেকেই হচ্ছে কি ব্যাংক সমন্বয় বিবরণী থেকে আমি মূলত সাজেশন প্লাস বোর্ড উল্লেখ করে দিতে পেরেছি। মানে বোঝাতে যাচ্ছে হচ্ছে যে আহ, যে কয় নিয়মের অঙ্ক আমাদের এই ব্যাংক সমন্বয় বিবরণীতে আছে, এই নিয়মের অঙ্কগুলো কোন বোর্ডে কি ধরনের অঙ্ক আসছে সেটা কিন্তু আমি সাজেশন দিতে পেরেছি। তাহলে এই যে যে বোর্ডগুলো উল্লেখ করলাম, এই বোর্ডগুলোর অঙ্কগুলো কিন্তু আপনারা হাতে কলমে প্র্যাকটিস করে যেতে পারেন, এখান থেকে আসবেই, কোনো গ্যারান্টি নেই। তবে আপনি যে অঙ্কটা যখন করবেন, ওই অঙ্কটা আপনি ওই নিয়ম কি নিয়ম বুঝাচ্ছে, মানে এই উভয় জের পদ্ধতির অঙ্ক যখন করব, উভয় জের পদ্ধতি থেকে একক জেরের আসলে চেঞ্জটা কোথায়, পরিবর্তনটা কোথায়, এটা দেখবেন। জমাতিরিক্ত যদি অঙ্ক আসে, জমাতিরিক্ততে আসলে চেঞ্জটা কোথায় সেটা দেখতে হবে। তাহলে আমি কিন্তু এখানে মোটামুটি উল্লেখ করে ফেলছি, ব্যাংক সমন্বয় বিবরণী মোট 3 ভাবে আসতে পারে। একটা উভয় জের পদ্ধতি আসতে পারে, একক জের পদ্ধতি আসতে পারে, আর জমাতিরিক্ত আসতে পারে। চেনার উপায়গুলো যদি বলি, উভয় জের পদ্ধতি স্বাভাবিকভাবে 2টা বইয়ের ব্যালেন্স দেওয়া থাকে। ব্যাংক সমন্বয় বিবরণী কিন্তু 2টা বই থাকে, একটা নগদান বই আর একটা পাস বই। এই 2টা বইয়েরই যদি অঙ্কে ব্যালেন্স দেওয়া থাকে, তাহলে সেটা স্বাভাবিকভাবে উভয় জের পদ্ধতি হয়। একক জের পদ্ধতি মানে হচ্ছে নগদান বই বা পাস বইয়ের যে কোনো একটা ব্যালেন্স বা একটা জের দেওয়া থাকবে, এই জেরকে আপনাকে টার্গেট করে হচ্ছে কি অঙ্ক করতে হবে। তবে এমনও হতে পারে যে একক একটা জের না দিয়ে অঙ্কে 2টা জের দেওয়া আছে, মানে জের 2টা দেওয়া আছে কিন্তু হচ্ছে কি একক জের করতে বলছে, এমনও কিন্তু হতে পারে। এক্ষেত্রে যেটা করবেন, 2টা জের যখন দেওয়া থাকবে, সেখান থেকে একক জের করতে বললে যে কোনো একটা জের নিয়ে আপনি কাজ করবেন, যোগ বিয়োগ করলে আর একটা জেরের সাথে উত্তর মিলে যাবে। আচ্ছা, জমাতিরিক্তের অঙ্ক আসতে পারে। জমাতিরিক্ত চেনার উপায় হচ্ছে জমাতিরিক্ত উল্লেখ করে দিবে, হয় জমাতিরিক্ত উল্লেখ করা থাকবে, অথবা নগদান বইয়ের ক্ষেত্রে ক্রেডিট ব্যালেন্স, আর পাস বইয়ের ক্ষেত্রে বা ব্যাংক বিবরণীর ক্ষেত্রে ডেবিট ব্যালেন্স দেওয়া থাকবে। আবার বলছি, নগদান বইয়ের যদি ক্রেডিট উদ্বৃত্ত আর ব্যাংক বিবরণীর যদি ডেবিট উদ্বৃত্ত দেওয়া থাকে, তাহলে সেগুলাকে কিন্তু জমাতিরিক্তের অঙ্ক বলা হয়। একক জেরের অঙ্ক যেমন, জমাতিরিক্ত তার ঠিক বিপরীত। তবে এমন এমন একটা অঙ্ক আছে, আমি আসলে বোর্ডে পাইনি, আসবে আসবেই আমি বলছি না, কিন্তু সেই অঙ্কটা একটু দেখে যেতে পারেন। সেটা হচ্ছে যে অঙ্কটা উভয় জের পদ্ধতির, কিন্তু উভয় জেরের মধ্যে নগদান বই দেওয়া আছে ধরেন স্বাভাবিক ব্যালেন্স, আর ব্যাংক বিবরণীর দেওয়া আছে জমাতিরিক্তের ব্যালেন্স। এক্ষেত্রে একটু বুঝে করতে হবে। আমরা তো সবাই জানি যে একক জের পদ্ধতির অঙ্ক যেমন ভাবে করতে হয়, জমাতিরিক্ত তার ঠিক উল্টা ভাবে করতে হয়। এছাড়াও যদি আরো কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাকে এই হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন, যে কোনো ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর আসলে যদি আমরা রেওয়ামিল চ্যাপ্টারটায় যাই, এখান থেকেও কিন্তু 2 সেট প্রশ্ন আসার সম্ভাবনা আছে। রেওয়ামিল থেকে 2 সেট প্রশ্ন আসতে পারে, কারণ এখানেও কয়েক ধরনের অঙ্ক আমাদের শিখতে হয়। রেওয়ামিলের মধ্যে স্বাভাবিকভাবে 3 ধরনের অঙ্ক আসে। সরাসরি স্বাভাবিক যে রেওয়ামিল, এই রেওয়ামিলের অঙ্ক আসতে পারে। আসতে পারে ভুল সংশোধনী জাবেদা, আসতে পারে ভুল সংশোধনী জাবেদা। এই অধ্যায়ের ভিতরে কিন্তু ভুল সংশোধনী আছে, ভুল সংশোধনী জাবেদা আসতে পারে। এছাড়া সংশোধনী রেওয়ামিল আসতে পারে। আসতে যে পারে তার প্রমাণ কিন্তু এই যে দেখেন, বোর্ডগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, এবং সবগুলো কিন্তু আপডেট, খুব বেশি ব্যাকডেটেড না, যে এটা অনেক আগে আসছে এখন আসবে না, এরকম কিন্তু না। আবার আমি কিন্তু এও বলছি না যে একটু আগে আমি যখন বলতেছিলাম যে বোর্ডে আসতেই হবে, এরকম না। আম, এইগুলো আসছে বিধায় বোর্ডে আসবে, এরকম না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে রেওয়া মিলে আসলে অধ্যায় 3টা নিয়ম বাদে আর কোনো নিয়মই নেই। সুতরাং এই 3টা নিয়মের অঙ্ক তো আপনাকে দেখে গেলেই হয়ে যাচ্ছে। এই 3টা নিয়মের বাইরে যেহেতু আর কোনো অঙ্ক নেই, এবং প্রত্যেকটা নিয়মই বোর্ডে এক একবার কোনো না কোনো বার আসছে, তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু
প্র্যাকটিস করে যেতে হবে। সংশোধনী জাবেদার ক্ষেত্রে আমি অল্প একটু হেল্প করতে পারবো আপনাকে, সেটা হচ্ছে যে যে কোনো ধরনের ভুল সংশোধনী আসলে ভুল সংশোধনী জাবেদা যখন আমাদের সামনে আসবে, তখন প্রথম কাজই হবে যেটা হচ্ছে এটাকে আমাদের এক পক্ষের ভুল নাকি দুই পক্ষের ভুল এটা একটু আইডেন্টিফাই করতে হয়। আহ তার আগে আইডেন্টিফাই করতে হয় এই যে সংশোধনী জাবেদাটা আমাদের করতে বলছে, এটাকে আসলে রেওয়া মিল তৈরির পূর্বে উদ্ঘাটিত ভুলগুলো নাকি রেওয়া মিল তৈরির পরে উদ্ঘাটিত ভুলগুলো। স্বাভাবিকভাবে আমার মনে হয় যে রেওয়া মিল তৈরির পরে উদ্ঘাটিত ভুলই আসবে আপনাদের সামনে। আর রেওয়া মিল তৈরির পরে উদ্ঘাটিত ভুল যদি সেটা একতরফা ভুল হয়, একতরফা ভুল হলে আমরা অনিশ্চিত হিসাব দিয়েই কিন্তু সংশোধন করব। আর যদি দুতরফা ভুল হয় তাহলে তো দুইটা হিসাব আমি পাচ্ছি, যে দুইটা হিসাব যেভাবে ভুল হচ্ছে ওইভাবে আপনি সংশোধন করে দিবেন। আর সংশোধনী রেওয়া মিল যদি আসে তাহলে যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমত যে ভুলগুলো, এই সংশোধনী রেওয়া মিলের বডি স্ট্রাকচারটা হচ্ছে এমন যে শুরুতে একটা রেওয়া মিল দেওয়া থাকবে আর নিচে কিছু কি দেওয়া থাকবে, ভুল দেওয়া থাকবে। ওই ভুলগুলো আপনাকে আগে সংশোধন করে তারপরে সংশোধিত ব্যালেন্স নিয়ে আপনাকে রেওয়া মিল করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে যে যে ভুল থাকবে এই ভুলগুলো আপনি আগে সংশোধন করবেন, এরপরে ওই সংশোধিত যে ব্যালেন্স থাকবে ওই সংশোধিত ব্যালেন্স নিয়ে হচ্ছে একটা রেওয়া মিল করে দিতে হবে, ঠিক আছে। আর স্বাভাবিক যে রেওয়া মিল আসবে এই রেওয়া মিলের ভিতরে কিন্তু আপনাদের যেটা করতে হবে, এখানে আমি জাস্ট 3টা রেওয়া মিল দিয়েছি, কিন্তু আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে রেওয়া মিল আসলে হাতে কলমে খুব বেশি করা লাগে না। রেওয়া মিল যদি আপনি মুখে মুখে প্র্যাকটিস করেন সেটাও হবে, যে কোনটা কোন সাইডে যায়, ডেবিটে কি যায় ক্রেডিটে কি যায়। এইটা আমরা তো শর্টকাট যেটা বলি সম্পদ খরচ আর উত্তোলন, এই দুইটা হচ্ছে ডেবিট দিকে যায়। দায় আর আয় আর মূলধন, দায় আয় আর মূলধন এই তিনটা যায় হচ্ছে ক্রেডিট দিকে। কিন্তু এখন দায় কি, দায় কোনগুলা, আয় কোনগুলা, দায়ের ভিতরে বিভিন্ন নাম থাকতে পারে, এক্সেপশনাল নাম যা আপনি কখনো দেখেননি। এই জন্য অন্তত 8টা 10টা রেওয়া মিল দেখে যাবেন। 3টা রেওয়া মিল আমি দিয়েছি, এই 3টা আপনি প্র্যাকটিস করলেন, আরো 7-8টা আপনি দেখে যাবেন, ঠিক আছে। আচ্ছা, কার্যপত্রতেও আমি কি করতে পারিনি, আমি বোর্ড উল্লেখ করতে পারিনি, কারণ বোর্ডে আমার মতো করে প্রশ্ন নাই, এই জন্য উল্লেখ করতে পারিনি। কার্যপত্র আমি নিয়মগুলো বলে দিচ্ছি, এই নিয়মগুলো আপনারা আপনাদের টেক্সট বুকে খুঁজবেন। আমি টেক্সট বুকে কোনো দেইনি, কারণ টেক্সট বুকে আসলে কার কোন টেক্সট বুক সেটা তো আসলে বোঝা যায় না, এই জন্য টেক্সট বুক আমি দিতে পারিনি। যেটা করব সেটা হচ্ছে যে এখানে 3 ধরনের অঙ্ক স্বাভাবিকভাবে আসে। 12 কলামের অঙ্ক এই পর্যন্ত আসে নাই, কিন্তু আসবে না আমি কিন্তু গ্যারান্টি দিতে পারছি না, আসতেও পারে। তবে না আসার সম্ভাবনাই বেশি, না আসার সম্ভাবনাই বেশি, কারণ যেহেতু আপনারা অনেক ছোট ইন্টারমিডিয়েট পজিশন, এখানে আপনাদের 12 কলাম হয়তো আসবে না। এই জন্য 12 কলাম নিয়ে প্রেশার নেওয়ার দরকার নেই, যদি আসে দরকার এই সেটটা আপনি করবেন না। আচ্ছা, 10 কলাম আর 8 কলাম এই দুইটা কলাম করতে হবে, কখন কোনটা করবেন স্পেসিফিক ভাবে উল্লেখ থাকবে, এটা 8 কলাম নাকি 10 কলাম উল্লেখ থাকবে, যখন যেভাবে উল্লেখ থাকবে তখন সেভাবে করব। যদি কখনো কিছু উল্লেখ না থাকে তাহলে আমরা 10 কলাম করব আর কি, ঠিক আছে। আচ্ছা, সেবামূলক ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, মূলত আমি এখানে 2 ধরনের অঙ্কই দিচ্ছি, কিন্তু 2 থেকে বা 3 ভাগ করে ফেলছি। সেবামূলক প্রতিষ্ঠানের অঙ্ক চেনার উপায় হচ্ছে যে অঙ্কের ভিতরে কোনো ক্রয় বিক্রয় দেওয়া থাকবে না, সেবা আয় দেওয়া থাকবে। অঙ্কের ভিতরে কোনো ক্রয় বিক্রয় দেওয়া থাকবে না, সেবামূলক। ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানে অঙ্কের ভিতর অবশ্যই ক্রয় বিক্রয় দেওয়া থাকবে, তবে এমন কিছু অঙ্ক আসবে যে অঙ্কে ক্রয় বিক্রয় থাকবে, সাথে আবার বিক্রিত পণ্যের ব্যয় থাকবে, এমন কিছু অঙ্ক আসতে পারে। তার মানে ক্রয় বিক্রয় এবং বিক্রিত পণ্যের ব্যয় থাকলে এক ধরনের হচ্ছে কি পোস্টিং, আর শুধুমাত্র ক্রয় বিক্রয় থাকলে এক ধরনের পোস্টিং। তাহলে কি বললাম, শুধু ক্রয় বিক্রয় থাকলে এক ধরনের পোস্টিং, ক্রয় বিক্রয়ের সাথে বিক্রিত পণ্যের ব্যয় থাকলে আরেক ধরনের পোস্টিং আছে। পোস্টিংটা আমি বলে দিই, যদি অঙ্কে বিক্রিত পণ্যের ব্যয় থাকে তাহলে শুধুমাত্র সমাপনী মজুদ পণ্যের ভিতরে একটু কি আসবে, একটু জাবেদার পোস্টিং এ চেঞ্জ আসবে, সমাপনী মজুদ। এখন যারা মোটামুটি এই অধ্যায় পারে তারা জানে যে সমাপনী মজুদ মানে হচ্ছে সমন্বয়তে থাকে, এই যে মজুদ পণ্যটা সমন্বয়তে। তাহলে যদি কখনো অঙ্কে বিক্রিত পণ্যের ব্যয় না থাকে তখন আমরা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের জাবেদার ক্ষেত্রে সমাপনী মজুদের জাবেদা দিব, সমাপনী মজুদ ডেবিট আর ক্রয় ক্রেডিট, আর কিছু না। আবার বলতেছি, বলতেছি যে যদি কখনো অঙ্কের ভিতরে বিক্রিত পণ্যের ব্যয় না থাকে তাহলে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের অঙ্কের ক্ষেত্রে সমাপনী মজুদের জাবেদা হবে সমাপনী মজুদ ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট, যেটা আমরা সবাই জানি। আচ্ছা, যদি বিক্রিত পণ্যের ব্যয় থাকে তাহলে কি করতে হবে, যদি বিক্রিত পণ্যের ব্যয় থাকে তাহলে দেখতে হবে রেওয়া মিলের ভিতরে যে মজুদ পণ্যটা আছে, এক্ষেত্রে আসলে রেওয়া মিলে সমাপনী মজুদ পণ্য নামে থাকে না। রেওয়া মিলের ভিতরে যে মজুদ পণ্যটা আছে এই মজুদ পণ্যের টাকা থেকে সমন্বয়ের যে মজুদ পণ্যটা আছে সেই টাকাটা বড় নাকি ছোট এটা একটু জানতে হয়। আবার বলতেছি, রেওয়া মিলের যে মজুদ পণ্য দেওয়া থাকবে সেখান থেকে সমন্বয়ের মজুদ পণ্যটা বেশি নাকি কম সেটা জানতে হবে। যদি সমন্বয়ের মজুদ পণ্য বেশি হয় তাহলে জাবেদা দিবেন মজুদ পণ্য ডেবিট আর বিক্রিত পণ্যের ব্যয় ক্রেডিট। আর যদি সমন্বয়ের টাকাটা মজুদ পণ্যটা কম হয় তাহলে জাবেদা দিবেন
বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট আর সমাপনী মজুদ ক্রেডিট। আবার বলছি, রেওয়া মিল থেকে যদি সমন্বয়ের মজুদ পণ্যটা কম হয়, সমন্বয়েরটা, তাহলে সমন্বয় মানে তো বছরের শেষ, ওখানে যদি এটা যদি কম হয় তাহলে মজুদ পণ্যকে ক্রেডিট করবেন। আর যদি সমন্বয়তে মজুদ পণ্য বেশি হয় তাহলে মজুদ পণ্যকে ডেবিট করবেন। আর উভয় ক্ষেত্রে ক্রেডিট করবেন বিক্রিত পণ্যের ব্যয়, আর টাকা দিবেন রেওয়া মিল এবং সমন্বয় দুজনের পার্থক্য টাকা, মানে কয় টাকা কমলো বা কয় টাকা বাড়লো সেটা দেখাতে হবে। আশা করি কথাটা বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে এই হচ্ছে কার্যপত্র, এই এই টাইপের অঙ্কগুলো আপনারা একটু বাসা থেকে প্র্যাকটিস করবেন। আচ্ছা, এরপরে দৃশ্যমান আর অদৃশ্যমান যে অধ্যায়টা আছে, এই অধ্যায় থেকে দেখেন আমি অনলি 6টা অঙ্ক দিয়েছি, কিন্তু এই 6টা অঙ্ক করলেই যে বেঁধে যাবে সেটা আমি বলছি না, তবে এই 6টা অধ্যায়ে 6টা নিয়মের অঙ্ক আছে। এছাড়াও সহজ সহজ অঙ্ক আসতে পারে, এই জন্য প্র্যাকটিস একটু বেশি করতে হবে, কারণ প্র্যাকটিস করলেই আপনি পারফেক্ট হতে পারবেন। আর সেটা হচ্ছে কি, আমরা মোট এখানে 4 ধরনের অবচয় নির্ণয়ের পদ্ধতি এখানে দেখাইছি, একটা সরলরৈখিক, একটা ক্রমহ্রাসমান, একটা বর্ষ সংখ্যা সমষ্টি, আর একটা উৎপাদন একক। এই মোট 4 ধরনের অবচয়ের নিয়ম দেখাইছি, 4 ধরনের। হ্যাঁ, আচ্ছা, আমি অল্প একটু কথা বলে যাই। সেটা হচ্ছে যে দেখেন, যদি কখনো দৃশ্যমান অদৃশ্যমানের ক্ষেত্রে ভ্যাট উল্লেখ থাকে, মনে রাখতে হবে দৃশ্যমান অদৃশ্যমানের অঙ্ক যখন করব তখন তো আসলে স্থায়ী সম্পত্তি নিয়ে আমাদের নড়াচড়া করতে হবে। তাহলে স্থায়ী সম্পত্তির সাথে যদি ভ্যাট কখনো দেওয়া থাকে, ভ্যাট, এখন এই ভ্যাটটা আসলে কিভাবে আছে সেটা আপনার জানতে হবে, যে ভ্যাটটাকে আসলে ওই সম্পদের মধ্যে অন্তর্ভুক্ত আছে নাকি অন্তর্ভুক্ত নাই, এটা একটু দেখতে হয়। যদি ভ্যাট অন্তর্ভুক্ত থাকে তাহলে আর আপনার কোনো প্যারা নেই, তবে যদি ভ্যাট অন্তর্ভুক্ত না থাকে তাহলে একটু প্যারা আছে। প্যারাটা হচ্ছে কি, আপনাকে হচ্ছে কি ওই স্থায়ী সম্পত্তির উপরে ভ্যাটটা কেটে যোগ করে ভ্যাট স্থায়ী সম্পত্তির দামটা বাড়াতে হবে। বুঝছেন কথাটা? আবার বলছি, ধরেন বলে দিল যে 1 লাখ টাকা দিয়ে আমরা একটা মেশিন ক্রয় করলাম, যার 15% ভ্যাট প্রদান করতে হবে। তার মানে কি, এই 15% ভ্যাট ওর 1 লাখের মধ্যে নাই। তখন আমরা এই 1 লাখের উপর 15% কেটে যে টাকাটা হবে ওই টাকাটা আমরা ওই সম্পদের সাথে যোগ করে স্থায়ী সম্পত্তির দাম বাড়াই দিব। কারণ আমরা কিন্তু ছোটবেলা থেকে শিখছি যে স্থায়ী সম্পত্তি ক্রয়ের সময় যত ধরনের ব্যয় হয় সব ব্যয়গুলা কিন্তু স্থায়ী সম্পত্তির সাথে যোগ করতে হয়, মানে স্থায়ী সম্পত্তির দাম বাড়ে আর কি। ঠিক আছে? তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে যদি কখনো ভ্যাট থাকে দেখবেন যে অন্তর্ভুক্ত আছে কিনা, থাকলে কিছু করার দরকার নেই, যদি না থাকে তাহলে আপনাকে ভ্যাটটা কেটে যোগ করে দিবেন ওই সম্পদের সাথে। ঠিক আছে? আচ্ছা, ক্রমহ্রাস মানে আরেকটা ব্যাপার। আচ্ছা, এই ভ্যাটটা যে ক্রমহ্রাস মানে থাকবে এমন না, ভ্যাটটা যে কোনো জায়গায় থাকতে পারে। আমাদের যে অঙ্কটা, এই অঙ্কটা আসলে মূলত ক্রমহ্রাসমান ছিল, তাই বললাম। যেটা বলছিলাম, ক্রমহ্রাসমান পদ্ধতিতে আর একটা ব্যাপার একটু খেয়াল রাখতে হয়, আর দুইটা ব্যাপার। সেটা হচ্ছে যে ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে যখন অবচয় কাটতে হয় তখন কিন্তু অবশ্যই একটা পার্সেন্টেজ থাকতে হয়, আই মিন অবচয়ের হার থাকতে হয়, হার। এখন এই অবচয়ের হার যদি অঙ্কে থাকে তাহলে তো ভালো, অবচয়ের হার যখন অঙ্কে থাকবে সেক্ষেত্রে তো ভালো। আর যদি অবচয়ের হার দেওয়া না থাকে তাহলে অবচয়ের হারটা একটু বের করে নিতে হয়। হ্যাঁ, তাহলে অবচয়ের হার বের করার সিস্টেমটা হচ্ছে কি, একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে 100% ভাগ হচ্ছে আয়ুষ্কাল গুণ হচ্ছে 2। 2 কেন হয়? কারণ এই ক্রমহ্রাসমানের আর একটা নাম কিন্তু দ্বিগুণ ক্রমহ্রাসমানও হয়, এই জন্য গুণ 2 দিয়ে দিতে হয়। তাহলে 100% ভাগ হচ্ছে আয়ুষ্কাল গুণ হচ্ছে 2। এই হচ্ছে এই হচ্ছে আমাদের অবচয়ের হার নির্ণয়ের পদ্ধতি। আচ্ছা, আরেকটা ব্যাপার একটু খেয়াল করতে হবে, ক্রমহ্রাসমান যে পদ্ধতি যখন আমরা করব তখন যদি কখনো ভগ্নাবশেষ মূল্য দেওয়া থাকে, ভগ্নাবশেষ মূল্যটা কিন্তু বিবেচনা করা যায় না ক্রমহ্রাসমান পদ্ধতিতে। তবে যদি কখনো ক্রমহ্রাসমানে অবচয়যোগ্য মূল্য, এই যে এখানে দিছে অবচয়যোগ্য মূল্য নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে কিন্তু ভগ্নাবশেষটা আবার বাদ দিতে হয়। আমরা যখন অঙ্ক করব বা আমরা যখন অবচয়ের পার্সেন্ট কাটবো তখন ভগ্নাবশেষ মূল্যটা এখানে দেখাবো না, তবে যখন আমরা অবচয় যোগ্য মূল্য নির্ণয় করবো তখন ভগ্নাবশেষ মূল্যটা আমরা বাদ দিব। আশা করি বুঝতে পারছেন। এছাড়াও যদি বুঝতে অসুবিধা হয় কথাবার্তা, তাহলে আমাদের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে মেসেজ করবেন। হ্যাঁ, আচ্ছা, এরপর দিচ্ছি সরল রৈখিকের সাথে লিখছে বিক্রয়জনিত লাভ বা ক্ষতি। এটার মানে হচ্ছে যে আসলে অবচয়ের ক্ষেত্রে শুধুমাত্র স্থায়ী সম্পত্তি ক্রয়ই হয় এরকম না ব্যাপারটা। অনেক সময় স্থায়ী সম্পত্তি ক্রয় করে কয়েক মাস বা কয়েক বছর ব্যবহার করে এরপর আবার ওটাকে বিক্রয় করে দেওয়া হয়। এক্ষেত্রে বিক্রয়জনিত কি লাভ হলো নাকি ক্ষতি হলো, এই ধরনের অঙ্ক আসতে পারে, এটা একটু খেয়াল করবেন। এটা যশোর 2024 আসছে, ওই অঙ্কটা ভালোভাবে বুঝলে হয়ে যাবে। বিক্রয়জনিত লাভ বা ক্ষতি এটা মূলত নির্ণয় করার সিস্টেমটা হচ্ছে যে আমার যে স্থায়ী সম্পদটা যেদিন কিনছি ওই দিন থেকে যেদিন বিক্রি করলাম এই দিন পর্যন্ত আমাদের অবচয়টা নির্ণয় করে নিতে হবে। মোট সম্পদ থেকে এই অবচয়টা বাদ দিলে আমাদের নিট মূল্যটা চলে আসবে।
এই নিট মূল্য থেকে যে বিক্রয় মূল্য আছে এই দুইটা হচ্ছে কি সমন্বয় করলেই আমরা বুঝবো যে লাভ নাকি ক্ষতি, মানে বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে লাভ, বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে ক্ষতি। আশা করি বুঝতে পারছেন। বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতির অঙ্ক আসতে পারে, ও ক্রমহ্রাসমান বা সরলরৈখিক বা যে কোনো পদ্ধতিতে আবার আপনাকে শুধু অবচয় নির্ণয় করতে বলবে তা না, অবচয় সারণীও কিন্তু করতে বলতে পারে। অবচয় সারণী, এখন স্বাভাবিকভাবে ক্রমহ্রাসমানের ক্ষেত্রে অবচয় সারণী হয়, কিন্তু যদি আপনাকে অন্যান্য ক্ষেত্রেও বলে দেয় সেক্ষেত্রেও কিন্তু আপনার করে দেখাতে হবে। সারণী মানে একটা ছকের মধ্যে করবেন, মানে যেটা আপনি ক্যালকুলেশন করতেছেন ওইটাই জাস্ট ছকের মধ্যে উপস্থাপন করে দিবেন। বর্ষ সংখ্যার সমষ্টি যখন অঙ্ক করতে হয় তখন যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমাদের প্রথমে একটা বর্ষ সংখ্যার সমষ্টি বের করে নিতে হয়। আর এই বের করার একটা সিস্টেম সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে ওই আহ, যে মোট যে বছর থাকবে, ধরেন আমাদের 5 বছরের তথ্য দেওয়া আছে, মোট যে বছর থাকবে এই বছরগুলাকে এই বছরের সমষ্টিতে যোগ দিতে হয়। সেটা কেমন, ধরেন মোট যদি 5 বছর থাকে তাহলে আমরা কি করব, আমরা প্রথমে ধরেন 5, এর সাথে যোগ দিব 4, এর সাথে যোগ দিব হচ্ছে কি 3, এভাবে করে অল্প অল্প করতে করতে যেতে হবে, 1 পর্যন্ত আসতে হবে, 1 পর্যন্ত আসতে হবে। এই যে 1 পর্যন্ত এসে যে উত্তরটা বেরোবে সেটাই হচ্ছে আমাদের বর্ষ সংখ্যার সমষ্টি। কাজ কি, এই বর্ষ সংখ্যার সমষ্টি যেটা থাকবে এই বর্ষ সংখ্যার সমষ্টি দিয়ে আমরা ভাগ দিব, আর গুণ দেব হচ্ছে কি, যখন আমরা প্রথম বছরের অবচয় নির্ণয় করব প্রথম বছর তখন আহ, মোট যে টাকাটা আছে মোট টাকা থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে ভাগ দিব বর্ষ সংখ্যার সমষ্টিতে, গুণ দেবো 5। প্রথম বছর মানে প্রথম বছর মানে তো ওই সম্পদটা মোট 5 বছর টিকে থাকবে, এই জন্য 5 দ্বিগুণ। এর পরেরটাকে 4 দ্বিগুণ, মানে দ্বিতীয় বছর যখন যাব 1 বছর তো শেষ হয়ে গেছে তাহলে 4 দ্বিগুণ। তৃতীয় বছর যখন যাব তখন হচ্ছে কি 3 দ্বিগুণ, এভাবে করে গুণ করতে করতে যাব পঞ্চম বছর পর্যন্ত। এটা খুব ভালোভাবে আরো বুঝবেন যখন আপনি অঙ্কটা দেখবেন। এই অঙ্কটা এখন তো আসলে এত সম্পূর্ণ ক্লিয়ার করতে গেলে তো আমার এই টোটাল অধ্যায়গুলো করতে আমার প্রায় 4-5 ঘন্টা লাগবে। হ্যাঁ, আচ্ছা, এরপর উৎপাদন একক পদ্ধতির অঙ্ক দিনাজপুর 2024-এ আসছে, সেটাও কিন্তু আসতে পারে। উৎপাদন একক পদ্ধতিটাও বর্ষ সংখ্যার মতোই। উৎপাদন একক পদ্ধতি সিস্টেমটা হচ্ছে আগে আপনাকে প্রথমে মোট উৎপাদন একক নির্ণয় করতে হবে। যদি মোট উৎপাদন দেওয়া থাকে তাহলে ভালো, আর যদি না থাকে তাহলে প্রতি বছরের যে উৎপাদন একক আছে এই প্রতি বছরের উৎপাদন একক কি করতে হবে, যোগ করতে হবে। আবার বলতেছি, যদি কখনো উৎপাদন একক পদ্ধতির অঙ্ক করতে বলে উৎপাদন একক পদ্ধতির, তাহলে হচ্ছে আপনাকে মোট উৎপাদন এককটা লাগবে। যদি মোট উৎপাদন একক দেওয়া থাকে তাহলে ভালো, আর না থাকলে প্রত্যেক বছর আলাদা আলাদা উৎপাদন একক থাকবে, ওইগুলো যোগ করে মোট উৎপাদন একক বের করবেন। এরপরে সূত্রটা হচ্ছে যে মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে ভাগ দেবো মোট উৎপাদন দিয়ে, আর গুণ দেবো যে বছরের অঙ্ক করব সেই বছরের উৎপাদন একক দিয়ে। কারণ আমি প্রথম বছরের উৎপাদন একক করতেছি তাহলে প্রথম বছরের উৎপাদন একক দেওয়া থাকবে, ওইটা দিয়ে হচ্ছে গুণ দিয়ে দিবেন। ঠিক আছে, আচ্ছা, অঙ্কটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই কয় ধরনের অঙ্ক, মানে এই কয়টা অঙ্কই প্র্যাকটিস করতে হবে তা না, এই কয়টা অঙ্ক প্র্যাকটিস করা মানে সব ধরনের নিয়ম আপনি অলরেডি জেনে গেলেন। ওকে, এবার আসি আর্থিক বিবরণী। যদি বলে আর্থিক বিবরণী থেকে তো 2 সেট প্রশ্ন আসবে, কোনো কথা হবে না। আর্থিক বিবরণীতে দেখেন আমি আম, সহজ যে এন্ট্রিগুলো এই এন্ট্রিগুলো আমি আসলে এখানে উপস্থাপন করি নাই, তবে যে এন্ট্রিগুলা একটু প্রেসার বা একটু বোঝার ব্যাপার আছে সেই এন্ট্রি সম্বলিত আমি কয়েকটা অঙ্ক দিয়েছি। এখানে অনলি 5টা অঙ্ক দিয়েছি। এই 5টা অঙ্কের ভিতরে সব ধরনের নিয়ম হয়ে যায়, তবে 2টা নিয়ম বা 3টা নিয়ম একটু বাদ থাকে। এই 3টা নিয়ম আমি একটু বুঝাই দিচ্ছি। আমাদের যেগুলো জেনে যেতে হবে, দেখেন বিলম্বিত বিজ্ঞাপন, চালানি কারবারে প্রেরিত পণ্য, বিক্রয় বা ফেরত শর্তে। হ্যাঁ, এরপর হচ্ছে সমাপনী মজুদের সাথে আগুনে বিনষ্ট পণ্য, অনাদায়ী পাওনার সাথে অনাদায়ী পাওনা সঞ্চিতি, সেবামূলক, ভ্যাট, ক্রয় ভ্যাট, বিক্রয় ভ্যাট। হ্যাঁ, এই অঙ্কগুলো একটু দেখে গেলে আমার মনে হয় সব ধরনের নিয়ম হয়ে যাবে। এরপর আপনার হাতে সময় থাকলে আপনি আর 2-3টা অঙ্ক করতে পারেন। ঠিক আছে, আমি মোটামুটি যতটুক আমার মাথায় আসছে যে এই ধরনের অঙ্ক আসতে পারে বা এই ধরনের অঙ্ক জানলে তার আর কোনো প্রেশার হবে না অঙ্কে, সেইগুলো নিয়ে মানে মোটামুটি চিন্তা করে উপস্থাপন করার চেষ্টা করছি, এবং সেই টাইপের কিছু প্রশ্নও কিন্তু বোর্ডের থেকে আমি খুঁজে বের করছি বা পেয়েছি। আপনারা একটু প্র্যাকটিস করে যাবেন। ঠিক আছে, আচ্ছা, আর আর্থিক বিবরণীতে আর আর কয়েকটা কথা, সেটা হচ্ছে শিক্ষানবিশ সেলামি। এই যে অঙ্কগুলো এর মধ্যে শিক্ষানবিশ সেলামির ব্যাপারটা নাই। শিক্ষানবিশ সেলামিটা মূলত বিলম্বিত বিজ্ঞাপনের মতো, এটা একটু বলে দেই। যদি কখনো শিক্ষানবিশ সেলামি আসে, দেখেন শিক্ষানবিশ সেলামি কিন্তু একটা আয়। শিক্ষানবিশ সেলামি যদি বলে 4 বছরের জন্য বা 5 বছরের জন্য বা 10 বছরের জন্য, এরকম যখন বছর উল্লেখ থাকে তখন সবসময় মনে রাখবেন আমরা অগ্রিম শিক্ষানবিশ সেলামির জাবেদা দিব। জাবেদা দিব মানে পোস্টিং দিব। আর অগ্রিম শিক্ষানবিশ সেলামি কিন্তু এটাকে অগ্রিম আয় বা দায় বলা হয়, দায়। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা জাবেদা দিব শিক্ষানবিশ সেলামি ডেবিট, আর অগ্রিম শিক্ষানবিশ সেলামি ক্রেডিট। টাকা দিব হচ্ছে অগ্রিম, মানে যদি 4 বছরের জন্য থাকে তাহলে আমরা 3 বছরের টাকা বের করব। যেমন মোট টাকা ধরেন আছে 20,000, 20,000কে ভাগ দিবেন 4 দিয়ে, গুণ দেবেন 3 দিয়ে, মানে 3 বছরের টাকাটা আমরা বের করব। ওই 3 বছরের টাকা তারপর আমরা পোস্টিং দিব। শিক্ষানবিশ সেলামির ব্যাপারটা একটু একটু জেনে নিন।
আচ্ছা, ম্যানেজারের কমিশনটা আসতে পারে, এগুলো আসবে এরকম না ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে যে আহ, যারা ভালো করতে চায়, তারা যেটা করবে সেটা হচ্ছে যে সব ধরনের নিয়মগুলো একটু কি জেনে যাবে, তাহলে তার আর কোনো প্রেশার হবে না। আচ্ছা, ম্যানেজারের কমিশন যেটা আছে, ম্যানেজারের কমিশন, এই ম্যানেজারের কমিশনের ক্ষেত্রে দুইটা ভাষা ইউজ হতে পারে, একটা পূর্ববর্তী আর একটা পরবর্তী। মূলত হচ্ছে কি, এই ম্যানেজারের কমিশনটা হচ্ছে একটা পরিচালন ব্যয়। এই পরিচালন ব্যয়টা আমরা দেখাবো হচ্ছে আহ আমরা যখন পোস্টিং দিব, পরিচালন ব্যয় যখন যাব, পরিচালন ব্যয় সব কয়টা উপাদান দেওয়ার পর তারপরে হচ্ছে ম্যানেজারের কমিশনটা কাটবো। ম্যানেজারের কমিশনের ক্ষেত্রে পূর্ববর্তী পরবর্তী দুইটা কথাই থাকতে পারে। মনে রাখবেন, পূর্ববর্তী যদি দেয়া থাকে তাহলে আমাদের মোট যে টাকা থাকবে তার উপর সরাসরি পার্সেন্ট করবেন। আর পরবর্তী যদি দেওয়া থাকে তাহলে মোট যে টাকা থাকবে তার সাথে গুণ দেব আমরা পার্সেন্টেজের সংখ্যাটা। যেমন যদি 10% হয় তাহলে গুণ দেব 10, আর ভাগ দিব 110, যা বেরোবে সেটা হচ্ছে ক্যালকুলেশন। তাহলে পূর্ববর্তী থাকলে সরাসরি 10% বা 5% যা থাকবে, আর পরবর্তী থাকলে সরাসরি পার্সেন্ট করা যাবে না, গুণ 5/105 বা গুণ 10/110 এভাবে। এই ধরনের অঙ্ক বইতে আছে, আমি বোর্ডে পাইনি, আসেনি, কিন্তু আসবে না তা না, আসতেও পারে, এই জন্য একটু একটু দেখে যাবেন। এছাড়া প্রশ্ন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন। আরেকটা বলছি, রেওয়া মিলে যদি বিকৃত পণ্যের ব্যয় থাকে, এই ধরনের অঙ্ক তেমন একটা আসেনি। রেওয়া মিলে যদি বিকৃত পণ্যের ব্যয় থাকে তাহলে কিন্তু ঠিক আগের কৌশলটা, মানে কার্যপত্রে যেটা শিখাইছিলাম, যে বিকৃত পণ্যের ব্যয় থাকলে আসলে বিকৃত পণ্যের ব্যয় থাকলে মজুত পণ্য বা সমাপনী মজুত পণ্যের জাবেদায় একটু কারেকশন আছে। সেটা হচ্ছে কি, সেই কারেকশনটা বলছিলাম যে দেখতে হয় যে রেওয়া মিলের মজুত পণ্য থেকে সমন্বয়ের মজুত পণ্যটা বেশি নাকি কম। যদি সমন্বয়ের মজুত পণ্য বেশি হয় তাহলে জাবেদা হবে মজুত পণ্য ডেবিট, সমন্বয়টা যদি কম হয় তাহলে মজুত পণ্য হবে ক্রেডিট। আর দুইজনের বিপরীতে নাম হবে বিকৃত পণ্যের ব্যয়, টাকা হবে পার্থক্য টাকা। তাহলে এই হচ্ছে মূলত আজকে আমাদের ক্লাসটা। আজকে ক্লাসটা মূলত সাজেশন মূলকই ক্লাস। আপনারা যেটা করবেন, আজকে সারা রাত অঙ্ক করবেন, সারা রাত প্র্যাকটিস করবেন। যদি কোনো প্রশ্ন থাকে, সারা রাত প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারবো না, তবে আমি আমার সময় মতো করে উত্তর দিতে পারবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্লাসের দিন। সেটা তো আসলে এখনই দরকার নাই। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।